মিতালি ভেবেছিল মানুষ আবার সেই মিতালির জুড়ে চলে আসবে, কিন্তু মানুষ তাদেরকে পরিত্যাগ করেছে, আবার আমাদের সরকারকে এখানে প্রতিষ্ঠিত করেছে। আপনারা দেখতে পেয়েছেন ভারতবর্ষে এখন যতগুলো নির্বাচন হচ্ছে, সব নির্বাচনে একের পরে এই তথাকথিত কমিউনিস্ট এবং কংগ্রেস আস্তে আস্তে অবলুপ্তির পথে। এবার আমরা দেখলাম যে 100 ক্রস করেনি এমপির ইলেকশনে, মেম্বার অফ পার্লামেন্টে 100 ক্রস করতে পারেনি। আর ওনারা স্বপ্ন দেখছিলেন যে এবার ওনারা ক্ষমতায় চলে আসবে। আর কমিউনিস্টদের কথা বলতে লাভই নেই, ওরা নোটার সাথে কম্পিটিশন করছে এখন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমরা মানে এটা কিন্তু এরকম না, আমরা পরীক্ষা দিচ্ছি সারা বছর যে আমরা কাজ করি, যখন পরীক্ষা দিতে যাই পরীক্ষার রেজাল্ট থেকে বোঝা যায় মানুষ আমাদের উপর কতটুকু আস্থা আছে। লাস্ট যে আমাদের দিল্লিতে ইলেকশন হলো, সেই ইলেকশন আপনারা দেখেছেন প্রায় 27 বছর পর আবার দিল্লিতে বিজেপি সরকার আবার সেখানে এসেছে। একের পর এক আপনারা দেখছেন এখানে স্কুল আজকে ভার্চুয়ালি আমরা করলাম, ফিজিক্যালি এখানে করলাম। আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম, আমাদের ছেলে মেয়েদের, তাদের জন্য একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা খুব প্রয়োজন, এবং ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে গুণগত যে শিক্ষা তা করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। আমরা 10,323 আমরা জানি একটা বিরাট একটা গ্যাপ হয়ে গেছে, স্টুডেন্টসদের একটু অসুবিধা হচ্ছে কারণ টিচারদের খামতি হয়ে গেছে। আমরা এখন বিভিন্নভাবে যে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড তাদের মাধ্যমে আমরা চেষ্টা করছি কিভাবে এই এত বড় একটা গ্যাপ কিভাবে ফিল আপ করা যায়, সেই কাজটা আমরা করছি। আমরা একটাই কাজ, সেটা হচ্ছে উন্নয়ন। উন্নয়ন ছাড়া কিচ্ছু হবে না, এবং যেখানে উন্নয়নের বিষয় দাঁড়ায় সেখানে কিন্তু শান্তি শৃঙ্খলারও প্রশ্ন দাঁড়ায়। ত্রিপুরা এখন সর্বভারতীয় স্তরে 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে 3 নম্বরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে। যেখানে শান্তি আছে, মানুষ বাইরের থেকে আসছে, এখন এখানে ইনভেস্টররা আসছে, ইনভেস্ট করার জন্য তৈরি হয়েছে। আগে খোয়াইয়ে মানে আমরা আসতাম, খোয়াই ডিস্ট্রিক্টে চারিদিকে খুন সন্ত্রাসের রাজনীতি আমরা দেখেছি। আমার এখানে কল্যাণপুরের এমএলএ পিনাকি বাবু বলেছেন যে কি অবস্থা ছিল আগে, আর আজকে সব জায়গার মধ্যে শান্তি। এবং বারবার একটাই যে শান্তি যেভাবে হোক আমাদের জাতি জনজাতি, রঞ্জিত বাবু বলেছেন যে যে স্কুল আজকে ওনার এখানে উদ্বোধন হলো সেখানে বাঙালি এবং জনজাতি সবাই মিলেই স্কুলে ভর্তি হয়, এখানেও ভর্তি হয়েছে, এখানেও থাকবে। আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে এতদিন ধরে যারা রাজনীতি করে এসছে, যাদের রাজনীতির ব্যবসা এতদিন ধরে আমরা দেখেছি, সেই ব্যবসা ওনারা করেছেন। কিন্তু বিপদ, ওনাদের অস্তিত্বের সংকট, তো নানাভাবে চেষ্টা করে নানাভাবে বিভিন্ন ফন্দি মাঝে মাঝে ওনারা তৈরি করেন, কিন্তু সেগুলো মানুষ সেগুলোকে গ্রহণ করে না। খুব চিন্তায় পড়ে গেছেন কি হবে আগামী দিন। তো বাধ্য হয়ে একজন আরেকজনের কাঁধে ভর করে এখন চেষ্টা করছে আগামী দিন কি করা যাবে। আমরা 1977-78 এর ঘটনা যদি আমরা জানি, সেখানে একই অবস্থা, সেই থেকে শুরু হয়েছে তাদের মধ্যে মিতালি। আগে আন্ডার টেবিল ছিল, লুকিয়ে লুকিয়ে। এবার যেটা আমরা দেখলাম 2023-এ একটা অস্থিরতা তৈরি করার জন্য ওনারা একদম ওপেন, ওনারা একজন আরেকজনের সাথে হাত মিলিয়েছে, এবং সেই হাত যে মিলিয়েছে নিজেদের 2-3 জন লোকের তাদের ভেস্টেড ইন্টারেস্টের কারণে এই কাজটা করেছে। আমি বিধানসভার মধ্যে ওনাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, যারা এতদিন ধরে আপনাদের যে খুন সন্ত্রাস করেছে তাদের সাথে আপনারা হাত মিলিয়েছেন, উপরে গিয়ে কি জবাব দেবেন? মাথা হেড করে নিচে বসেছিল, ওরা উত্তর দিতে পারেনি। আমরা নকশাল পিরিয়ডে 1970 আমরা দেখেছি এই কমিউনিস্টদের আরেকটা ভার্সন নকশাল, একই কায়দায় ওরা কে বলতো, লিভ দ্য স্কুলস এন্ড কলেজেস এন্ড ডু রেড রিভলিউশন। অদ্ভুত কি অবস্থা, কত লোক কত স্টুডেন্টের জীবন বাতিল হয়ে গেছে। আর কি বলতো, উইদাউট পিপলস আর্মি পিপলস হ্যাভ নাথিং। গণফৌজনা না থাকলে জনগণের আর কিছুই থাকবে না। অদ্ভুত অদ্ভুত স্লোগান দিত। আমাদের চেয়ারম্যান, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, আমাদের দেশে থাকবে, আমাদের খাবে, সব করবে,
এইভাবে মগজ ধুলাই করে কত ছেলের জীবন নষ্ট করেছে। পলিটিক্যাল স্ট্রেংথ গ্রোস ফ্রম এ ব্যারেল অফ এ গান, বন্দুকের নল থেকে নাকি রাজনৈতিক শক্তি উৎস। অদ্ভুত সব স্লোগান। আজকে এখানে সুন্দর করে আমরা এতগুলো ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করলাম, 70 সনে যদি হতো তো এখানে বোমা ফেলতো আর বলতো কাগজে বোমা। এই তো ছিল। সমস্ত জায়গায় অস্থিরতা, খুন, সন্ত্রাস এবং উচ্ছৃঙ্খলতা। সেই পার্টিগুলোর এখন মানুষ বুঝে গেছে তাদের দিয়ে এই দেশ চলবে না। 2014 আগে এমন একটা অবস্থা হয়েছিল যে এই দেশ থাকবে কি থাকবে না এরকম একটা চিন্তা হয়েছিল। আমাদের পার্লামেন্টের মধ্যে পাকিস্তানের টেররিস্টরা এসে আঘাত করেছে। মুম্বাইয়ের ঘটনা আমরা জানি, আমরা নর্থ ইস্টের ঘটনা আমরা জানি। কখন যে নর্থ ইস্টের গুয়াহাটিতে গেলে কখন যে বোম ব্লাস্ট হবে কেউ জানে না। সেই জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014-তে যখন আসলো, উনি এই দেশটাকে রক্ষা করেছেন। আজকে আমরা বেঁচে গেছি। এমন এক গার্জিয়ান আমাদের এসছে, সুরক্ষার দিকেই হোক আজকে সুনিশ্চিত করেছে। আগে কথায় কথায় আমাদের সোলজারদের গলা কেটে ভারতবর্ষে ফেলে রাখতো। যখন সার্জিক্যাল স্ট্রাইক করলো, এয়ার স্ট্রাইক করলো, তারপর কিন্তু আর রা শব্দ নেই। এই হচ্ছে নেতৃত্ব, এই হচ্ছে মানে লিডার ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমরাও সেভাবে কাজ করছি। আজকে স্কুল হোক, রাস্তাঘাটে হোক, সব দিকে আমরা ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট, তাছাড়া কোনো চিন্তা নেই। সাধারণ মানুষের কিভাবে আমরা তাদের আত্মসম্মান, তাদের সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস কিভাবে বাড়াবে সেইভাবে আমরা কাজ করছি। আমরা আজকে স্কুলগুলো আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি কিভাবে আধুনিক পদ্ধতিতে স্মার্ট ক্লাস এখানে তৈরি হয়েছে। স্মার্ট ক্লাসের সংজ্ঞা আগের যারা চালিয়েছেন তাদের কাছে স্মার্ট ক্লাস সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না। ভাঙা বেঞ্চি, ভাঙা টেবিল, আমরা স্বাস্থ্য দপ্তরে আমি দেখেছি ভাঙা টেবিল, ওপিডিতে বসতাম ভাঙা টেবিল, হাতল ভাঙা, আর মনে হতো এটাই বুঝি জীবন, এইভাবেই আমাদের চলবে। আমরা এখন টিঙ্কারিং ল্যাব বানাচ্ছি স্কুলে, ইনোভেটিভ আইডিয়া সমস্ত 3Dর মাধ্যমে আমরা ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করছি এখানে। এই হচ্ছে আমাদের বর্তমান সরকার। আমরা চাই যে আমাদের ছেলে মেয়েরা এখান থেকে IAS অফিসার হোক, আমাদের ছেলে মেয়েরা এখান থেকে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, আমাদের এখান থেকে ছেলে মেয়েরা গিয়ে রকেট তৈরি করবে, সেই রকম আমরা চিন্তা ভাবনা করছি। এবং ত্রিপুরার ছেলে মেয়েদের কিন্তু ট্যালেন্টের অভাব নেই। এতদিন ধরে রাজনীতির নামে তাদেরকে মানে ভুল পথে ওরা চালিয়েছে। আমরা এর মধ্যেও আপনারা শুনে খুশি হবেন যে শিক্ষা খাতে এবার আমরা অনেক বেশি কিন্তু বাজেটে আমরা রেখেছি, প্রায় 11.94% আমরা শিক্ষা খাতে আমরা রেখেছি। একাদশ ও দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য আমরা এখানে যারা গার্জিয়ানরা আছেন, যখন স্কুল থেকে বেরোনোর পর এমন একটা অবস্থায় কোন টিচারের কাছে যাবেন, তাদেরকে কোথায় পড়াবেন, এই নিয়ে একটা স্কুটার দিয়ে যাচ্ছে, কেউ সাইকেল নিয়ে যাচ্ছে, কেউ গাড়ি নিয়ে যাচ্ছে। একবার ইংরেজি পড়ালে যে ওই টাইমে আবার ফিজিক্সের মাস্টারের কাছে যেতে হবে, কেমিস্ট্রির মাস্টারের কাছে যেতে হবে, বায়োলজি বা ম্যাথের কাছে যেতে হবে। আমরা এবার বাজেটের মধ্যে আমরা বললাম না, এর থেকে উত্তরণ আমাদের খুঁজতে হবে। তা আমরা কি করলাম, সমস্ত সাব ডিভিশনে, সমস্ত মহকুমার মধ্যে আমরা একটা করে আমরা এই ধরনের কোচিং সেন্টার আমরা চালু করছি। এবং সেখানে একটা কোচিং সেন্টারের মধ্যে সব পড়ানো হবে। এবং এই কোচিং সেন্টারগুলো প্রথমে ইংলিশ এবং সায়েন্স গ্রুপ আমরা শুরু করেছি। সাধারণত এইগুলোর পিছনে মানুষ দৌড়ায়, তো সেই ব্যবস্থা এবার বাজেটে আমরা রেখেছি। এবং এতে করে আমি আমার অর্থমন্ত্রীকে আমি বলেছি, সুপার টু সুপার বেস্ট যে টিচার যদি বাইরের থেকে আনতে হয় বাইরের থেকে আনবেন। কারণ টেস্টেড যারা আছে আমাদের ত্রিপুরাতে তারা তো হয়তো বা নাও আসতে পারে ওই কোচিং সেন্টারে, কিন্তু এর থেকে ভালো টিচার আপনি টেন্ডার করুন, বাইরের থেকে আসুক। ওই সব টিচারের মাধ্যমে আমাদের আগামী দিনের ছেলে মেয়েরা স্কুল কলেজে তো পড়বেই, কিন্তু তারপরেও এই মানে মাস্টারের বাড়িতে যাওয়ার যে একটা প্রবণতা, সেটার থেকে বাঁচতে গেলে এই সিস্টেমে যদি না যায়, সেই কাজটা আমরা এবার করেছি। এর মধ্যে আমবাসা, কাকরাবন এবং করবুকে নতুন করে ডিগ্রি কলেজ আরো 3টা এইবারের বাজেটে আমরা রেখেছি। আপনারা শুনে খুশি হবেন যে এইবারের বাজেটে ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার আমরা চালু করেছি। আগরতলা,
উদয়পুর এবং আমবাসায়, অর্থাৎ এই সেন্টারে সমস্ত যে আমাদের যে বিধানসভাগুলো আছে সেই বিধানসভাগুলো কভার করবে 3টা জায়গার থেকে। সেখানে এই কম্পিটিশন এক্সামিনেশনে অনেকে আমাদের ছেলে মেয়েরা পরীক্ষা দেওয়ার জন্য সেন্টার পায় না, অনেক প্রাইভেটে যায়। তো যদি এই ধরনের সেন্টারের আমরা ব্যবস্থা করি তাহলে ওরা অল ইন্ডিয়া বেসিসে কম্পিটিশন করতে পারবে, কম্পিটিশনে তারা বিভিন্ন কলেজে যেতে পারবে, বিভিন্ন স্কুলে ভর্তি হতে পারবে, সেই ব্যবস্থা আমরা করেছি। আপনারা শুনেছেন যে গত বছর আমাদের কোঅপারেটিভ ব্যাংকের একটা পরীক্ষা নিতে গিয়ে একসাথে এত যারা পরীক্ষা দেবে এত ক্যান্ডিডেট, তাদের জন্য স্থান ছিল না। আমরা এবার হাপানিয়াতে এখানে একটা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা কেন্দ্র আমরা এবার শুরু করেছি। সেখানে অনলাইনে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা হবে, বাইরে যেতে হবে না সেই ব্যবস্থা। এর জন্য 15 কোটি টাকা আমরা স্যাংশন দিয়েছি এবার বাজেটে। শুধু তাই নয়, যারা জনজাতি যারা শিক্ষার্থীরা আছে তারা যাতে আরো বেশি ভালো পড়াশোনা করতে পারে তার জন্য আমরা সুপার 100 প্রোগ্রাম আমরা চালু করেছি। এবং এটাই আমরা সবসময় বলি যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। সবাইকে নিয়ে, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন সবাইকে নিয়ে চলতে হবে আমাদের, সেই দিশায় আমরা কাজ করছি। আমরা চাই যে আগামী দিন যে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো সেগুলোর যাতে উন্নয়ন হয়। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন কিছুদিন আগে আমরা যে বাদারঘাট স্টেডিয়ামে সেখানে একটা আমাদের অ্যাথলেটিক ট্র্যাক সেখানে আমরা উদ্বোধন করি, একটা সিনথেটিক ফুটবল গ্রাউন্ড সেটা উদ্বোধন করি, একটা সিনথেটিক হকি গ্রাউন্ড সেখানে উদ্বোধন করি। কিন্তু সেখানে আমি কি করলাম, আমি সেটা সাজেশন রাখলাম যে নেতা নেত্রীদের নামে এগুলো তো হয়। আমি সেখানে আমার সাথেই অ্যাথলেটিক্স করতো দেবভক্তি জমাতিয়া, ওর নামে আমি ওখানে সিনথেটিক ট্র্যাক তার নামে উৎসর্গ আমি করেছি। যে ফুটবল গ্রাউন্ড যেটা আছে আমাদের ত্রিপুরাতে, উমাকান্ত যে স্টেডিয়াম এখন আছে সেই উমাকান্ত স্টেডিয়ামে একজনের পেটে ফুটবল খুব নাম করা গোলকিপার ছিল, আমরা তখন ছোট। আপনারা ভাবুন ওর নামে আমরা ওই ফুটবল গ্রাউন্ডটা আমরা উৎসর্গ করেছি। আমরা নন্দীবাবু যিনি অনেক স্টুডেন্ট উনি তৈরি করেছেন, উনিও তারা কেউ নেই আজকে এই দুনিয়াতে, এই 3 জনের নামে, নন্দীবাবুর নামে আমরা সেই হকি গ্রাউন্ডটা আমরা করেছি। এই হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। মানুষ সম্পর্কে, মানুষকে কিভাবে সম্মান দিতে হয় সেটা জানে। কিছুদিন আগে আমবাসার মধ্যে একটা আমাদের ইউথ অ্যান্ড স্পোর্টসের একটা হোস্টেল হয়েছিল, সেখানেও একটা জিমনাস্ট, খুব নাম করা জিমনাস্ট ছিল, তার নামে মধুসূদন সাহা, ওর নামে আমরা সেখানে এই নামকরণ আমরা করি সেই হোস্টেলটা। তো সেইভাবে আমরা মানুষকে সম্মান দেই এবং আগামী দিনও আমরা করব। এবং এতে করে আপনারা ভাবুন, যখন কেউ ভাবিনি যে এইভাবে সম্মান দেওয়া আমরা দেব, ওনাদের ফ্যামিলিকে যখন আমরা খবর দিলাম, ওরা স্টেজে উঠে এত ভাবুক হয়ে গেছে যে কথাই বলতে পারছিল না, যে আমরা জীবনেও ভাবতে পারিনি যে এত বছর পরে আমাদের কেউ ডাকবে এবং ওদেরকে সারা জীবন নেক্সট জেনারেশন তাদের কথা স্মরণ রাখবে। স্টেজে উঠে তাদের মানসিক অবস্থাটা আপনারা চিন্তা করুন। সেইভাবে আমরা কাজ করছি। বন্ধুগণ, খোয়াই জেলার আমি এখন একটা একটা করে লিস্ট আপনাদের সামনে আমি রাখবো। আপনাদের আরসি ঘাটের মাননীয় বিধায়ক এবং আপনাদের এই এলাকার বিধায়ক আমার পেছনেই সারাক্ষণ থাকে, আমার এই কাজটা হয়নি, এই কাজটা হয়নি, আবার এই কাজটা দিতে হবে। তো আমি আজকে ওনাদেরকে, কারণ আমি জানি এগুলো করার পর আবার বলবে যে এটা হয়নি, আমি কি পেলাম। তো আপনাদের হয়ে ওনারা সবসময় আমার পেছনেই লেগে থাকেন। খোয়াইয়ে কেন্দ্রের প্রকল্প, ভারত সরকারের সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রকের অধীনে খোয়াই জেলায়, খোয়াই থেকে তেলিয়ামুড়া পর্যন্ত যে 26 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে, আমি আসার সময় আমি সেটাই দেখছিলাম কিভাবে কাজ করছে। ভাবাই যায় না এত সুন্দর রাস্তা, আপনি এত ভালো লাগছে এখানে। মুঙ্গিয়াকামি থেকে চম্পকনগর পর্যন্ত NH-08 সেটা 4 লেনে প্রশস্তীকরণের কাজ শুরু হয়ে গেছে। রাজ্য সরকারের যে প্রকল্প সেগুলো, তেলিয়ামুড়া জেলা পরিবহন কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে গত 12 ফেব্রুয়ারি 2025-এ। খোয়াই পুরান বাজারে পার্কিং কমপ্লেক্স উদ্বোধন করা হয় গত 12 ফেব্রুয়ারি 2025।
আজকেও এখানে মোটর স্ট্যান্ড আমরা উদ্বোধন করে এসেছি তেলিয়ামুড়াতে, সেখানেও স্কুলের উদ্বোধন করে এসেছি, এবং খোয়াই পুরান বাজারে পার্কিং কমপ্লেক্সে আমরা উদ্বোধন করি 12 ফেব্রুয়ারি 2025। খোয়াই সরকারি উচ্চতর মাধ্যমিক যে স্কুল আছে সেখানে সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড, তারও উদ্বোধন আমরা করি 4 অক্টোবর 2024-এ। বন্ধুগণ, খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের যে নবনির্মিত ভবন, সেটাও উদ্বোধন করেছি আমরা 4 অক্টোবর 2024। বলবো আরো, খোয়াইয়ের সিঙ্গিছড়ায় যে শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, সেটার উদ্বোধন করা হয়েছে। তুলাশেখর ব্লকের আশারামবাড়ির উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাসরুম, ল্যাবরেটরি, সেগুলো নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় 86 লক্ষ টাকা। খোয়াইয়ের ডিস্ট্রিক্ট পঞ্চায়েত রিসোর্স সেন্টার নির্মাণ করা হয়েছে। রামদয়াল ঠাকুরপাড়াতে হোস্টেল বিল্ডিং নির্মাণ করা হয়েছে। তেলিয়ামুড়া পুর পরিষদের উদ্যোগে নেতাজি নগর সে ওয়ার্ড নাম্বার 8-এ বৈদ্যুতিক চুল্লি বসানো সহ নতুন শ্মশানঘাট নির্মাণ করা হয়েছে। এতে করে 1,18,00,000 টাকা দেওয়া হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার জন্য তেলিয়ামুড়া পুর পরিষদের যে টার্সিয়ারি ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান, সেটা বসানো হয়েছে, তাতেও প্রায় 1,50,00,000 টাকা ব্যয় হয়েছে। আর এখনো যেসব কাজ চলছে, জেলা শাসক ও সমাহর্তার সরকারি আবাস নির্মাণের কাজ চলছে। খোয়াই মহকুমা শাসকের সরকারি আবাস নির্মাণের কাজ চলছে। বেহালাবাড়ির এইচএস স্কুলে 50 শয্যা বিশিষ্ট জনজাতি ছাত্রীদের হোস্টেল নির্মাণের কাজ চলছে। অতিরিক্ত জেলা শাসক ও সমাহর্তার সরকারি আবাস নির্মাণের কাজ চলছে। 2 কোটি টাকা ব্যয়ে ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরি খোয়াই জেলা হাসপাতাল গড়ে তোলা হচ্ছে। তুলাশেখর যে পিএসসি আছে, ব্লক পাবলিক হেলথ ইউনিট, সেটা গড়ে তোলা হচ্ছে। জেলা শাসক অফিস সংলগ্ন সার্কিট হাউস নির্মাণ করা হচ্ছে। বন্ধুগণ, আর কিছু বলবো না, আর এখানেই থেমে যাব। আমি বলবো না, বলুন। আর বলছি না, আরেকবার এসে বলতে হবে, সব শেষ হয়ে গেলে কি করে হবে, নতুন নতুন আরো হবে, নিশ্চয়ই বলবো। এবার 2025-26-এ এই যে আমাদের সরকার, এই ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি এবং মোথার যে সরকার, আমরা বাজেটে আমরা কি রেখেছি, সেইগুলো আমার মনে হয় কয়েকটা আপনাদের সামনে বলা উচিত। মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা আমরা এনেছি, যাতে এই শস্য শ্যামলা যেটা বলছি, যাতে তার যে উচ্চ ফলনশীল জাত তৈরি হয়, কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটো মিলে তার যাতে মানে ফলন হয়, সেই জন্য একটা মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা আমরা রেখেছি। মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা আপনারা নিশ্চয়ই শুনেছেন, আর যারা শুনেননি আমি আপনাদের সামনে সেটা রাখতে চাই, যে ত্রিপুরার যারা পার্মানেন্ট রেসিডেন্ট, যারা ত্রিপুরার পার্মানেন্টলি থাকেন, তাদের অন্তর্দয় পরিবারে যদি কোনো কন্যা সন্তান হয়, তার জন্য এই সরকার 50,000 টাকা ফিক্সড ডিপোজিট রাখবে, এবং যখন তার 18 বছর হবে, সেই পুরো সুদ সমেত, সেটা 8 লক্ষ হতে পারে, 10 লক্ষ হতে পারে, সেই টাকা ওকে দেওয়া হবে। তাতে করে কি হবে, সেই টাকা তার আগামী দিনে পড়াশোনার কাজে আসবে, এবং বা বিয়ের যদি বিষয় দাঁড়ায়, সেখানে বিয়ের জন্য সেই খরচ করা হবে। যদিও আর একটা প্রকল্প আমাদের আছে বিয়ের জন্য, মুখ্যমন্ত্রীর স্কিম ফর মেন্টালি চ্যালেঞ্জ পারসন। আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের অনেক বাড়িঘরে যারা মানসিকভাবে তাদের সমস্যা, তাদের সম্পর্কে মানুষ কিন্তু কোনোদিন চিন্তা করেনি। অনেকে ভাবে যে আমি যদি চলে যাই, মা বাবা ভাবে আমি যদি চলে যাই, তো আগামী দিন আমার ছেলে বা মেয়ের কে দেখবে। আমরা ঠিক করেছি, আমরা তাদের জন্য 5,000 টাকা করে প্রতি মাসে তাদের জন্য আমরা গ্র্যান্ট দেব, যাতে আগামী দিন মা বাবার চিন্তা না হয় যে আমার ছেলে মেয়ে এই তাদের যাতে সমস্যা বার্ডেন না হয়, সেই ব্যবস্থা আমরা করছি। মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা একটা করেছি, সে একই, যেখানে অন্তর্দয় ফ্যামিলির একজন যিনি কন্যা, তার জন্য আমরা 50,000 টাকা তার বিয়েতে এই আমাদের সরকার তার জন্য খরচ করবে, এবং প্রয়োজনে প্রতিটা মহকুমায় গণবিবাহের আয়োজন আমরা করব। বন্ধুগণ, আমাদের অনেক ছেলে মেয়েরা আছে বাইরে, যারা আর্মিতে, ডিফেন্সে, বিভিন্ন সিআরপিএফ, বিএসএফ এ কাজ করে। কোনো কারণে এই দেশকে বাঁচাতে গিয়ে, দেশ রক্ষার্থে তারা কিন্তু অনেক সময় শহীদ হন, মৃত্যুবরণ করেন। তাদের ছেলে মেয়েদের যারা অলরেডি অ্যাডাল্ট, তাদের জন্য
আমরা এইবারের বাজেটে রেখেছি, তাদের আমরা একটা মানে বেনিফিট, ফাইন্যান্সিয়াল বেনিফিট দেওয়ার, সেটাও আমরা এই বছর থেকে আমরা 2025-26 অর্থ বছরে আমরা রেখেছি। বন্ধুগণ, আমরা চোখের সমস্যা আমরা জানি অনেক সময়, ঠিক আছে, আমরা এখানে মধ্যে প্রায় আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে 9টা সুপার স্পেশালিটি আমরা শুরু করেছি। কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, আগামী দিনে আমরা এখানে লিভার ট্রান্সপ্লান্টের চিন্তা ভাবনা করছি, আরো অনেক জিনিস আমরা চিন্তা করছি, বোন মেরো ট্রান্সপ্লান্টের চিন্তা ভাবনা করছি। কিন্তু চোখের জন্য একটা এক্সক্লুসিভ, চোখের জন্য একটা হসপিটাল 100 বেডের আগরতলাতে আমরা তৈরি করছি, যাতে করে তাদের চোখের জন্য বাইরে না যেতে হয় এবং চোখের যা উন্নত মানের যা চিকিৎসা হবে সেখানে সেটা হবে। এবং আপনারা ভারত মাতা ক্যান্টিন কামস শেল্টার, আপনারা এটা নিশ্চয়ই শুনেছেন, হয়তো অনেকে শুনেছেন, হয়তো অনেকে শুনেননি। আগরতলায় যায় অনেকে অনেক কাজে, সেখানে স্বাস্থ্যের জন্য যেতে পারে বা অন্য কাজেও ব্যবসা কারণেও যেতে পারে। সেখানে গিয়ে অনেক সময় আটকে পড়ে যে এখন বাড়িতে আসবো, দূর দূরান্ত থেকে আসে, তাদের থাকার জন্য এই যে প্রকল্প আমরা করেছি ভারত মাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার, রাত্রিবেলা থাকার ব্যবস্থা আমরা সেখানে করছি এবং কম পয়সায় ওরা যাতে খেতে পারে সেই ব্যবস্থা আমরা এবারের বাজেটে আমরা করেছি। আপনারা জানেন যে আগরতলা শহরে যানজট খুব সমস্যা, এবং যেখানে যেখানে যানজট হচ্ছে যাতে আরো ফ্লাইওভার আমরা তৈরি করতে পারি, আমরা অনেকগুলো ফ্লাইওভারের চিন্তা করছি। তা আগরতলা আমরা এখানে একটা ফ্লাইওভার আমরা মানে এখানে শুরু করার আমরা চিন্তা ভাবনা করছি, আর একটা হচ্ছে উদয়পুরে। তো দুটো ফ্লাইওভার হবে। বাদারঘাট যে স্পোর্টস কমপ্লেক্স, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে ইনোগ্রেশন করে আসছি, কিন্তু ওখানে তো অনেক স্টুডেন্ট থাকবে, তাদের বাসস্থানের দরকার, হোস্টেল প্রায় 200 শয্যা বিশিষ্ট স্পোর্টস হোস্টেল সেখানে নির্মাণ করা হবে। জিমনাসিয়াম প্রায় 50টা জিমনাসিয়াম সারা ত্রিপুরাতে, যাতে আরো জিমনাসিয়াম অনেকগুলো হয়েছে, আরো জিমনাসিয়াম যাতে তৈরি হয় সেটাও এবার আমাদের বাজেটে আমরা রেখেছি। আগরতলা ভুলাগিরি আশ্রমের যে উল্টো সাইডে বিরাট একটা জায়গা আছে, সেখানে আমরা আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড সুইমিং পুল, প্রাকৃতিক ফুটবল মাঠ, মাল্টি পারপাস স্পোর্টস হল, সেটার আমরা এই বাজেটে আমরা রেখেছি। এখানে চিফ মিনিস্টার রাবার মিশনের আওতায় আমরা 3টে 100 শয্যা বিশিষ্ট জনজাতি হোস্টেল আমরা স্থাপন করব, 50 শয্যা বিশিষ্ট 7টি এসটি হোস্টেল আমরা নির্মাণ করব। বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার আমাদের যখন মিটিং হয় উনি বলছেন যে যেসব জায়গায় আমাদের থানাগুলো আছে, পুরনো থানা হয়ে গেছে, এই থানাগুলো এখন অনেক সময় পুরনো হওয়ার সুবাদে এগুলোর কাজ করতে অনেকের অসুবিধা হয়, সেগুলো ভেঙে যাতে ভার্টিক্যালি উপরের দিকে যাওয়া যায়। তো সেই কথা মাথায় রেখে আমরা কয়েকটা এর মধ্যে থানা আমরা ঠিক করেছি, যে পশ্চিম আগরতলা থানা, পূর্ব আগরতলা থানা, বিলুনিয়া থানা, বাইখোরা থানা, বাগবাসা থানা, মধুপুর থানা, এর ডেমোলিশ করে নতুনভাবে আমরা সেখানে বিল্ডিং করব এবং উপরে থাকার ব্যবস্থাও থাকবে। অর্থাৎ নিচে যারা পুলিশে কর্মরত থাকবে তারা নিচে কাজ করবে, আবার বাড়িতেও তাকে কল দিয়ে নিয়ে আসতে হবে না। সেই যে কথা মাননীয় প্রধানমন্ত্রী, সেই কাজটা আমরা করছি। ফায়ার স্টেশন সম্পর্কে প্রায় বিধানসভার মধ্যে বলতে হয়, বিভিন্ন জায়গায় এই ফায়ার স্টেশন আমরা নতুনভাবে আবার তৈরি করছি, নতুন বিল্ডিং তৈরি করছি। জল জীবন মিশন খুব ইম্পর্টেন্ট, জলই জীবন। আমি রাস্তা দিয়ে যখন আসছিলাম তখন দেখছিলাম যে জল জীবন মিশনের একটা অফিস। তো আমাদের ত্রিপুরাতে আমাদের সরকার 2018-তে আসার আগে জল জীবন মিশন তার পার্সেন্টেজ কত ছিল, প্রতিটা ঘরে জল কত দিয়েছিল, মাত্র 3%। আর সেই জায়গায় এখন আমরা 85% মানুষের কাছে নলসের জল আমরা দিচ্ছি। আমার কাছে মাঝে মাঝে খবর আসে এমন জায়গায় নল আছে কিন্তু জল নেই। তো জলের উৎস দেখতে হবে। বহু জায়গার মধ্যে বিশেষ করে পাহাড়ি এলাকায় জলের স্তর মাটির নিচে নেই, যার জন্য ওখানে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে ক্যাচ দ্য রেইন, এই যে বৃষ্টি হলো, এই বৃষ্টিকে মজুত করে যেখানে আমাদের ছোট ছোট নালা আছে তাকে পরিশ্রুত করে বিভিন্ন জায়গায় ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আমরা জল সংরক্ষণ করে, যেখানে পাহাড়ে যারা থাকেন তাদের জন্য আমাদের এই যে 85% আছে, 15% আগামী বছরের মধ্যে সেটাও আমরা সম্পূর্ণ করব আশা করি। বন্ধুগণ, প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনার কথা যদি বলি, আমরা তো কোনোদিন ভাবিনি যে এত বড় একটা যোজনা
5 লক্ষ টাকা করে প্রতিটা ফ্যামিলির, 5 লক্ষ টাকা করে প্রতি বছর। এত বড় যোজনা পৃথিবীর কেউ করেনি, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। এতে করে আমাদের ত্রিপুরাতে আমাদের 100% স্যাচুরেশন পয়েন্ট এসছে। আমাদের যে টার্গেট ছিল প্রায় 15 লক্ষ, সেটা কিন্তু স্যাচুরেশন এসছে। কিন্তু এর মধ্যে ক্যাপিং আছে, সবাইকে দেওয়া যায় না। তো আমরা ঠিক করলাম মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা শুরু করব। সেটাও আমরা করলাম। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় সেই 5 লক্ষ পার ফ্যামিলি আমরা সেইভাবে প্রতি ফ্যামিলিতে আমরা করব 5 লক্ষ যে সুরক্ষা সেটা থাকবে। তো সেইভাবে আমরা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা শুরু করেছি। এখন পর্যন্ত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় যে 222 কোটি টাকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে বন্ধুগণ। আমাদের PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, সেটাও এখানে শুরু হয়েছে। খুবই ভালো এই যোজনা। আপনার বিজলি বাঁচত হবে এবং এই সূর্যের কিরণ থেকে আপনি বিজলি তৈরি করবেন, এক্সেস থাকলে আপনি বিক্রিও করতে পারবেন। এইরকম যোজনা এখানে ত্রিপুরাতে এখন শুরু হয়েছে। প্রায় 12,000-এর উপরে, প্রায় 13,000-এর মতো অলরেডি রেজিস্ট্রেশন করেছে। এখানে যারা আছেন আমি আপনাদেরকে বলবো, এই যে যোজনাটা করেছে আপনারাও চেষ্টা করুন এটাকে কিভাবে নিজের বাড়িতে লাগাবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা আরবান আছে, সেখানেও প্রায় আমাদের এই 3,68,000 প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামে 3,68,000 যারা পাকা ঘর এই ত্রিপুরাতে এখন পর্যন্ত নির্মিত হয়েছে বন্ধুগণ। আরবানে প্রধানমন্ত্রী আবাস যোজনা এখন পর্যন্ত 70,000 হয়েছে। আগামী দিন আরো হবে, ভাবা যায় না। আমি কিছুদিন আগে এখানে থেকে অনেক দূরে, মানে আমাদের জনজাতি অধ্যুষিত এলাকায় টাকারজোলা আমি গেছি। সেখানে দুজনের বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার সে ইনোগ্রেট করে এসেছি। নারিকেল ঘুরেছি সেখানে, এত খুশি ওরা, বলছে যে আমরা তো ভাবতেই পারিনি যে কোনোদিন আমাদের এই ঘর হবে। তো এখানে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস, সেটা কিন্তু সেদিন টাকারজোলাতে গিয়ে আমি দেখতে পেলাম। আমাদের এখানে যে মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে খুব গরিব ঘর থেকে এসেছেন, আমরা সবাই জানি, একটা চাইওয়ালার ফ্যামিলির থেকে এসছে। উনি দেখেছেন কিভাবে মানুষ, মহিলারা সূর্যের যে অস্ত কখন যাবে তার জন্য বসে থাকে। তার জন্য উনি বললেন যে উন্মুক্ত স্থানে শৌচমুক্ত, সেই ব্যবস্থা উনি শুরু করেছেন। এবং ত্রিপুরাতেও এখন আমরা বলতে পারি যে উন্মুক্ত স্থানে শৌচমুক্ত ত্রিপুরা, সেই কাজটা আমরা করেছি এবং আগামী দিনে আরো এর বিষয়ে আরো কাজ করব। এখানে চাকরি অনেকেই করে। আমরা চাকরি কথা না করে আমরা বলছি যে তাদের এন্টারপ্রেনার হওয়ার জন্য MSMEর মাধ্যমে এখন পর্যন্ত মাইক্রোতে আমাদের কাছে প্রায় 2.1 লাখ আমাদের এন্টারপ্রেনার এখন হয়েছে। স্মলে এখনো কম আছে, মিডিয়ামেও কম আছে, কিন্তু এখন ইনভেস্টর আসছেন, তারাও MSMEর মাধ্যমে নিজেও এন্টারপ্রেনার হন, অন্যরাও আপনার চাকরি দিন। তো সেইভাবে এখন ত্রিপুরাতে কাজ চলছে। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা, একটা যোজনা আপনারা শুনেছেন। এইবার আমরা কিছুদিন আগে অর্থাৎ 14ই মার্চ 2025-এ আমরা যারা আমাদের মেয়েরা আছেন, যারা 12th ক্লাস পাস করেছেন আপনার ত্রিপুরা বোর্ড থেকে এবং CBSE থেকে, তাদের 140 জনকে আমরা স্কুটি, বিনা পয়সায় স্কুটি ওনাদেরকে লাইসেন্স শুদ্ধ আমরা এবার দিয়েছি। এখানে GSTর কথা যদি আমরা বলি, স্টেট GST সারা নর্থ ইস্টের মধ্যে এখন আমরা কিন্তু GSTর দিক দিয়ে ত্রিপুরা দ্বিতীয় স্থানে আছে আসামের পরে। শুধু তাই নয়, আমাদের এখানে যে পার ক্যাপিটা ইনকাম ত্রিপুরাতে এখন সিকিমের পরে আমরা কিন্তু দ্বিতীয় স্থানে আমরা আছি পার ক্যাপিটা ইনকাম। অর্থাৎ আমাদের এখন ত্রিপুরাতে প্রায় 18,000 আমাদের এখানে যে তার যে পার্সেন্টেজ আমাদের অনেক বেশি। এই ত্রিপুরাতে আমাদের এই পার ক্যাপিটা ইনকাম বেড়েছে বন্ধুগণ। আমরা আগে ছিলাম টপ পারফর্মার রাজ্য, এখন আমরা হয়ে গেছি ফ্রন্ট রানার স্টেট নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে। আমরা চেষ্টা করছি এখানে যে আরো মানুষের জন্য কি কাজ করা যায়। ব্লাড ব্যাংক আপনারা জানেন, একটু আগে ব্লাড স্টোরেজ ইউনিটস সম্পর্কে এখানে ব্লাড যে ট্রান্সপোর্টেশন ভ্যান সেটা দুটো এখানে ইনোগ্রেশন করা হয়েছে এবং আমরা আগামী দিনে আরো যাতে ব্লাড কালেক্টিং ট্রান্সপোর্টেশন ভ্যান আরো তৈরি হয় সেই ব্যবস্থা আমরা করছি। এখানে ব্লাড ব্যাংক ত্রিপুরাতে প্রায় গভর্নমেন্ট লেভেলে 12টা আছে, 2টো প্রাইভেট লেভেলে আছে, আরো আমরা ইনক্লুডিং খোয়া এবং তেলিয়ামরা শুদ্ধ এখানে 12টা আছে। আগামী দিনে আরো ব্লাড ব্যাংক করা যায় কিনা অনেকে অ্যাপ্লিকেশন দিয়েছে, কারণ ব্লাড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস।
কাজে ব্লাড যদি মজুত না থাকে, অনেক সময় যারা ডাক্তারবাবুরা আছেন যখন অপারেশনে যান, ব্লাড যদি ব্যাংকে না থাকে সমস্যা হয়। আমরা জানি আমরা 4 রকমের ব্লাড আছে, কিন্তু যদি আমরা পজিটিভ এবং নেগেটিভ বলি তাহলে 8 রকমের আমাদের ব্লাড আছে। তো এই 8 রকমের ব্লাড যদি আমাদের মজুত না থাকে তাহলে সমস্যা। তো এখানে ব্লাড স্টোরেজ ইউনিটসও আছে আমাদের। এখন সেপারেশন, আগে যেমন যদি রেড ব্লাড কার্পোসেলের প্রয়োজন হয় সেপারেট করা যেত না, WBC আলাদা করা যেত না, এখন সেপারেশন সেন্টারও আমাদের ত্রিপুরাতে অ্যাভেলেবল। ভলেন্টারি ব্লাড ডোনেশন, এখানে আমাদের যে পার্সেন্টেজ অনুসারে যদি 40 লাখ লোক থাকে তাহলে আমাদের 40 লক্ষ লোক যদি আমাদের ত্রিপুরাতে বাস হয় তাহলে 40,000 ইউনিট আমাদের থাকতে হবে। ত্রিপুরাতে আমাদের কাছে গত অর্থ বছরে 42,000 আমাদের ইউনিট এই ত্রিপুরাতে আমাদের রয়েছে। আমরা আগামী দিন আরও কিছু আমরা করতে চাই। আমি যেটা বললাম, আমাদের উপর আস্থা রাখতে হবে এই সরকারের উপরে, এবং আমি নিশ্চিত যে এই ত্রিপুরা সরকার এখন যেভাবে চলছে, একটা ট্রান্সপারেন্সির স্বচ্ছতার সাথে কিভাবে একটা সরকার চালাতে হয় সেটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা শিখেছি। কিভাবে আইন শৃঙ্খলা রক্ষা করতে হয় সেটা আমরা শিখেছি, এবং আগামী দিন ইনফ্রাস্ট্রাকচার কিভাবে ডেভেলপ করতে হয় সেটা আমরা শিখেছি, এবং কিভাবে মানুষকে আরো বেশি এন্টারপ্রেনার করা যায় সেটা আমরা শিখেছি, এবং দক্ষতা কিভাবে তারা শিখতে পারে আমাদের ছেলেমেয়েরা, তাদের আমরা সেইভাবে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তাদের শিক্ষিত করে তুলছি। বন্ধুগণ, চাকরি নেই বলে গত 7 বছরে আমরা এখন পর্যন্ত প্রায় 17,000 গভর্নমেন্টের চাকরি আমরা দিয়েছি। বাকিগুলো তো আমি বললাম না, আরো প্রায় 8 থেকে 10,000 চাকরি ওয়েটিং। জাস্ট আপনারা দেখুন, আরো চাকরি আমরা দেব, এবং আমি আশা করি যে মানুষের কল্যাণে আমরা কাজ করতে চাই। মানুষের একটা হিউম্যান টাচ থাকা দরকার, এবং এই সরকার সেই টাচ নিয়েই আমরা আগামী দিন চলবো, সেই আশ্বাস দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। এবং আমি এখানে যারা আজকের এই প্রোগ্রামটা এখানে করেছেন তাদেরকেও